নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলারে। বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো স্টক রিলেটেড নয়। আজকের ভিডিওটা এডুকেশন পারপাস। প্রথমেই বলে দিই, আমার এই চ্যানেলটা স্টকের অ্যানালিসিস, স্টক মার্কেটের আপডেট এসবের সাথে সাথেও স্টক মার্কেটে যে এডুকেশন, বেসিক যে নলেজ, সেই সংক্রান্ত আমি যে ভিডিও বানাবো এটা আমি প্রথম থেকেই বলে আসি। তো আজকে এই স্টক মার্কেটের একটা বেসিক নলেজ এবং এডুকেশন পারপাসের এই ভিডিওটা আমি বানাচ্ছি। এবং যারা একদম নতুন আর কি স্টক মার্কেটে নতুন আসছে, যারা নতুন নতুন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করছে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করনি, কোন ব্রোকারেজের ডিম্যাট অ্যাকাউন্ট ভালো এবং কোন ডিম্যাট অ্যাকাউন্ট খারাপ অত বুঝতে পারছো না, কোন ব্রোকারের অ্যাপ ডাউনলোড করে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবে বুঝতে পারছো না, তো অত কনফিউশনের দরকার নেই। আমি বেস্ট ব্রোকারের ডিম্যাট অ্যাকাউন্টের যে লিঙ্ক, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করে ডিম্যাট অ্যাকাউন্ট ডাউনলোড করে ওপেন করতে পারো। আজকের ভিডিওটা এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ স্টক মার্কেটে এসে আমি অনেক ভুল করেছিলাম এবং আমার মতোই অনবরত যারা নতুন নতুন আসছে কিন্তু প্রচুর ভুল করছে, তার ফলে অনেক টাকা পয়সা তারা হারাচ্ছে এবং সর্বশান্ত অনেকে হচ্ছে। তো একটা কথাই বলে দিই, স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে সঠিক এডুকেশনের যেমন দরকার আছে, বেসিক নলেজটাও খুব দরকার। আর যারা লং টার্ম ইনভেস্টার, তাদের জন্য তো বেসিক নলেজ, যে স্টকে ইনভেস্ট করবো তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা তো খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। আজকে কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরবো, মোটামুটি 5 থেকে 6টা পয়েন্ট আছে, অনেক পয়েন্ট। তারপরেও আমার মনে হলো এই 5-6টা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করা অবশ্যই দরকার। কারণ এই 5-6টা পয়েন্ট যদি মোটামুটি আমরা পর্যালোচনা করে কোনো একটা স্টকে ইনভেস্ট করি, তাহলে ইন ফিউচার লং টার্মে ইনভেস্টমেন্ট করলে কিন্তু একটা ভালো মোটা ইনকাম কিন্তু আমরা জেনারেট করতে পারবো এবং পোর্টফোলিওর যে ওয়েটেজ সেটাও বাড়বে। আর ফিউচারে গিয়ে একটা বড় ফান্ড কিন্তু আমার কাছে তৈরি হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলি, যারা চ্যানেলটিতে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে এইরকমই ইনফরমেটিভ এবং স্টক মার্কেটের যে বেসিক নলেজের যে ভিডিও তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আর এই ভিডিওগুলো কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু দেখো, তাহলে তোমাদের কাছে আজকে স্টক মার্কেটে যে বেসিক নলেজের ব্যাপারে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, স্টক মার্কেটে যখনই আমরা আসি, এর ওর কথা শুনে এই স্টকে এই স্টকে ইনভেস্ট করে দাও, আমরা ইনভেস্ট করে দিলাম। তারপরে কখন এক্সিট, কখন এন্ট্রি করতে হবে সেটা তো আমরা বুঝতে পারি না। এন্ট্রি করে গেল, এক্সিট কখন করা উচিত সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই যে সব থেকে ভালো যেটা আমি মনে করি, ভাই ভালো করে একটা স্টকে নির্বাচন করো, দেন সেটাকে একটু লং টার্ম মিনিমাম 5 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করে দাও, চুপচাপ শুয়ে পড়ো। স্টক মার্কেটে তোমার টাকা অটোমেটিক্যালি কিন্তু রান করবে, ঠিক আছে? রান করে একটা ভালো আর্নিং কিন্তু তোমায় এনে দেবে। আমরা অনেকে ভুলভাল স্টকেও ইনভেস্ট করে ফেলি, কারণ আমরা বুঝতে পারি না যে কোন স্টকটা ভালো কোন স্টকটা খারাপ। যারা একদম নতুন আর কি, একটা স্টক নিউজে দেখছি হেভি রকেটের গতিতে উপর দিকে যাচ্ছে, দেখলাম বাবা 5%, 10% আপার সার্কিট মারছে, চলো ওটাতে ইনভেস্ট করে দিই। তারপর যে এন্ট্রি নিলাম, দেখা যাচ্ছে আমি ঠিক এন্ট্রি নেওয়ার পরেই স্টকটা আবার ডাউনে চলে গেছে, ডিক্রিজ করছে, তার প্রফিট বুকিং হচ্ছে আর ডাউনে চলে যাচ্ছে। তো তখন অনেক লসের সম্মুখীন হতে হয়। এটা সবার সাথেই ঘটে, আমার সাথেও ঘটতো এবং সবার সাথে, যারা বিশেষ করে যারা নতুন স্টক মার্কেটে, তাদের সাথে তো খুব বেশি বেশি করে ঘটে। যে এবং আমাকে এরকম অনেকে এসএমএস করেছে, দাদা আমি যে স্টকটা কিনছি তখনই স্টকটা নিচে চলে যাচ্ছে, আর যেই লস করে বিক্রি করে বেরিয়ে আসছি তখন আবার স্টকটা উপরে চলে যাচ্ছে। তো বন্ধু, একটা কথা বলি, এটা তোমার সাথে না, এটা সবার সাথেই হয়। যারা মার্কেটে অপারেটর থাকে তাদের এটা গেম থাকে, এবং স্টক মার্কেটে যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে ধৈর্য এবং মাইন্ড গেমের একটা ব্যাপার থাকে, মধ্যে একদমই থাকে না, যেটা আস্তে আস্তে বিল্ড হয় এবং এটাকে টাইম দিতে হবে। তো আমি মেন কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলছি। নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে আরওই, রিটার্ন অফ ইকুইটি। এই আরওই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা স্টক নির্বাচনের ক্ষেত্রে। কারণ আরওই মোটামুটি মিনিমাম যেন 10% যেন আরওই থাকে যে স্টকটা আমি ইনভেস্ট করব, ঠিক আছে? যদি আমি তো মনে করি 15% হলে খুব ভালো। আমি 15%-এর নিচে ইনভেস্ট করি না। তবুও যদি তোমাদের মনে হয় যে এই স্টকটা ইনভেস্ট করা যেতে পারে, যেন 10%-এর নিচে যেন আরওই না থাকে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই মাথায় একদম পুরো কি বলবো গেঁথে নাও। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রোমোটার স্টেক। এই প্রোমোটার স্টেক যেন মিনিমাম 30% হয়। 30% না হলে তো সেই স্টকটাকে আমি মনে করি অ্যাভয়েড করা উচিত। আর আমি নিজে পার্সোনালি 50%-এর নিচে যে প্রোমোটার স্টেক থাকে, আমি সেগুলোতে খুব একটা বেশি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড থাকি না।
হ্যাঁ, এবার অনেকের মনের মধ্যে আসতে পারে যে দাদা তাহলে L&T, HDFC ব্যাংক, তারপরে হচ্ছে আইটিসি মতো বড় বড় যে কোম্পানিগুলো আছে সেখানে প্রমোটার স্টেক কিন্তু একদম জিরো। হ্যাঁ, প্রমোটার স্টেক জিরো হওয়া মানে এই নয় যে কোম্পানিটা খারাপ। আমি বলতে চাইছি দেখো এই জিনিসগুলো তো আমাদের চোখের সামনে ভাসে সবসময়। এইচডিএফসি ব্যাংক একটা বড় একটা ইনস্টিটিউশন ব্যাংকিং সেক্টরে, তারপরে হচ্ছে আইটিসি একটা বিশাল বড় একটা ব্র্যান্ড, মানে আমরা চিনি, ঠিক আছে। প্লাস হচ্ছে L&T একটা বিশাল বড় একটা কনস্ট্রাকশনের কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানিগুলোকে কিন্তু আমরা অনবরত চিনি এবং মার্কেটে এদের প্রচন্ড পরিমাণে নাম আছে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু অতটা ব্যাপার নেই। এইগুলোর দেখবে সেরকম এফআইআই এবং ডিআইআই মানে ফরেন ইনভেস্টার এবং ডিআইআই যারা ইনভেস্টার থাকে ডোমেস্টিক ইনস্টিটিউশন, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণে থাকে এবং পাবলিকের হোল্ডিংও খুব একটা বেশি থাকে না, যার ফলে কিন্তু এই কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। আমি কোন স্টকগুলোর কথা বলছি, যে স্টকগুলোতে প্রোমোটার স্টেক 30%-এর নিচে কিন্তু পাবলিকের স্টেক কিন্তু প্রায় 50%, 60%, 70%-এর কাছে পাবলিকের স্টেক আছে, এফআইআর স্টেকও কম, ডিআইআই স্টেকও কম, ঠিক আছে। তো এই সব কোম্পানি থেকে আমি বলছি দূরে থাকতে। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর যে পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, অবশ্যই তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট পড়া উচিত। কারণ লাস্ট কয়েক বছর যাবত সেই কোম্পানি কেমন ব্যবসা করছে এবং তার ফিউচারে কেমন ব্যবসা হতে পারে এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখলে কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যায়। যদি দেখা যায় যে প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি লস করছে, মানে প্রফিটে আসতে পারছে না, আর মাইনাসে রান করছে, প্রফিট এবং রেভিনিউ দুটোতেই মাইনাস, প্লাস হচ্ছে ইয়ার অন ইয়ারেও খুব একটা ভালো প্রফিট দেখাতে পারছে না, সেই কোম্পানি থেকে কিন্তু বন্ধুরা অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে। যেদিন প্রফিট করবে সেদিন আবার দেখা যাবে সেসব কোম্পানি, ততদিন কিন্তু দূরে থাকো, কারণ টাকাটা তোমার, আলটিমেটলি ডুবলে কিন্তু তোমারই ডুববে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পিই রেশিও। এই পিই রেশিও একটা স্টক নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যেটা মনে করি যে পিই রেশিও মোটামুটি 10 থেকে 30 বা 40-এর মধ্যে ম্যাক্সিমাম থাকলে কিন্তু পিই রেশিও ঠিকঠাক, ঠিক আছে। তারপরে যদি এবার আমরা স্টক নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাই অনেক স্টকে এরকমও আছে মাইনাস পিই রেশিও আছে, মানে -22, -10 এরকম পিই রেশিও আছে, ঠিক আছে। আবার এরকমও দেখতে পাই যে 70, 132, 130, 200 এরকমও স্টকের পিই আছে। তো সেক্ষেত্রে কি করা উচিত? আমি মনে করি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট পিই হচ্ছে 10 থেকে মোটামুটি 40-এর ভেতরে, 30-এর নিচে হলে খুবই ভালো। কিন্তু 1-এর নিচে বা মাইনাসে থাকলে কিন্তু পিই দেখে কিন্তু কখনোই সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত না, কারণ সেটা আলটিমেটলি তোমাকে লসের মুখই দেখাবে। আর সেকেন্ড আরেকটা যেটা হচ্ছে অনেক বেশি পিই, 200, 100, 150 এরকম যে পিই গুলো, স্টকের যে প্রাইস সেটা কিন্তু অনেকটা ওভার ভ্যালুড হয়ে গেলে পিইও বেড়ে যায়। কোম্পানি খুব একটা বেশি লাভ করছে না, ঠিক আছে, প্রফিট রেশিও সেরকম নেই, কিন্তু কোম্পানির শেয়ারের প্রাইস বাড়ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পিই বেড়ে যাবে। তো পিই রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর পিই রেশিও ওভার ভ্যালুড হলে, যদি আমি দেখা যাচ্ছে শেয়ারের প্রাইস বাড়ছে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়লাম সেটা কেনার জন্য, কারণ যেহেতু শেয়ারের প্রাইস বাড়ছে তাহলে আমার লাভ হয়ে যাবে, কিন্তু একটা সময় পরে কিন্তু বন্ধুরা কারেকশন অবশ্যই আসবে। আর তখন কিন্তু সেই কারেকশন এলে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে, কারণ যার যতটা বাড়া উচিত সে ততটাই বাড়ুক, সেটাই কাম্য। কিন্তু এক্সেস বেড়ে গেলে, মানে একটা কথাতেই আছে প্রতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে, এটা আমাদের একটা বাংলার প্রবাদ বাক্যই আছে। তো সেই জন্য পি রেশিওটা কিন্তু এই প্রবাদ বাক্যের সাথে একদম মিলে যায়, যে মাইনাসে চলে গেলে কিন্তু সেখানে যাওয়া উচিত না, ছাগলের মতো মুড়িয়ে খাবে, আর অতিরিক্ত বেড়ে গেলে কিন্তু ঝড়ে পড়ে যাবে। তো সেই জন্য ওভার ভ্যালুড স্টকে কখনো ইনভেস্ট করা উচিত না, সবসময় আন্ডার ভ্যালুড এবং ঠিকঠাক পি রেশিও থাকলেই স্টকে ইনভেস্ট করা উচিত। এটা গেল 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 5 নম্বর যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ইপিএস, মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার যদি কন্টিনিউ ডিক্রিজ করে, মানে প্রত্যেক কোয়ার্টার অন কোয়ার্টার কমছে, ইপিএস কমে যাচ্ছে, বাড়ছে না, তাহলে সেক্ষেত্রেও আমি মনে করি সেই স্টক থেকে দূরে থাকা উচিত। 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কোম্পানি ডেপ্ট কতটা আছে। যদি খুব বেশি ডেপ্ট থাকে, মানে হচ্ছে ধার, কোম্পানির মার্কেটে প্রচন্ড পরিমাণ ধার দেনায় জর্জরিত, সেই কোম্পানি থেকে দূরে থাকো। চেষ্টা করা উচিত অবশ্যই ডেপ ফ্রি কোম্পানি, আর ডেপ কন্টিনিউ তারা রিডিউস করছে কিনা এগুলো চেকিং করে নেওয়া উচিত। যদি ডেপ থাকেও ডেপ কন্টিনিউ রিডিউস হচ্ছে কিনা
সেটা চেক করে নেওয়া, যে ডেপ বাড়ছে কিনা সেটাও চেক করে নেওয়া। ডেপ বাড়লে সেই কোম্পানি থেকে কিন্তু দূরে থাকা উচিত, কারণ ডেপ যে কোম্পানি মানে ধার দেনা যে কোম্পানির বেশি থাকবে না, সেই কোম্পানি কিন্তু দেউলিয়া হওয়ার চান্সও কিন্তু খুব বেশি। আর দেউলিয়া হলে কিন্তু তোমাদের সকলের টাকা পয়সা ডুবে যাবে। দেউলিয়া মানে ব্যাংকরাপসি, ঠিক আছে। ব্যাংকরাপ্ট হওয়ার আগে কিন্তু আমার মনে হয় অবশ্যই ডেপ্ট দেখে কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, শুধু কি এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই কি আমরা একটা স্টক নির্বাচন করতে পারি? অবশ্যই না। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সেই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম। এছাড়া আরো কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা আস্তে 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 শিখে যাবে। আমার ভিডিও দেখতে থাকো, তাহলে অবশ্যই আরো পয়েন্ট তোমরা জানতে পারো। কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে কোনো একটা স্টক নির্বাচন করি তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে। আর এই যে রেশিওগুলো, যেমন পি রেশিও, ইপিএস, তারপরে হচ্ছে প্রোমোটার স্টেক, আরওই, ডেপ্ট আছে কিনা, এই যে জিনিসগুলো কোথায় গিয়ে চেক করবে বন্ধুরা? আমি যে সাইডে গিয়ে চেক করি তোমাদেরকেও বলবো তোমরা সেই সাইডে গিয়ে চেক করতে পারো। আমি কোনো সাইডে প্রমোশন করছি না, নিজে পার্সোনালি এই সাইটটা খুবই পছন্দ করি এবং এখানে আমি ডেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাকুরেট ডেটা কিন্তু পেয়ে যাই। সেই সাইটটার নাম হচ্ছে www.screener.com। আর screener.com এ গিয়ে কিভাবে তোমরা একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে তারও আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটা গিয়ে তোমরা দেখতে পারো কিভাবে স্ক্রিনার থেকে তোমরা একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারবে এবং screener.com তোমাদের কিভাবে সাহায্য করতে পারে তোমাদের ইনভেস্টমেন্টের জন্য বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য। তাহলে তোমরা অবশ্যই সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর যদি কিছু বক্তব্য থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো এরকমই এডুকেশন এবং বেসিক স্টক মার্কেট নলেজের কোনো ভিডিওতে। কি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।